আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায় থেকে 2024 সালে বিভিন্ন বোর্ডে যে এমসিকিউগুলো এসেছিলো এগুলো সলভ করব। তাই চলো কথা না বাড়িয়ে আমরা 2024 সালের এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে। নিচের উদ্দীপকটি পড়ে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। আমাদের উদ্দীপকে কি বলা আছে? 2023 সালের 1 জানুয়ারি মিস্টার ফাইম নগদ 3 লক্ষ টাকা, পণ্যদ্রব্য 1 লক্ষ টাকা এবং 60,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। একে বলছে 60,000 টাকা ঋণ গ্রহণ করায় হিসাব সমীকরণের কোন কোন উপাদান প্রভাবিত হবে। তার আগে আমাকে জানতে হবে আমাদের হিসাব সমীকরণ অর্থাৎ মৌলিক হিসাব সমীকরণটা কি। আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানে মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। এটা কি মিন করে? একটা কারবারে মোট যত টাকা সম্পদ থাকবে এই তত টাকা সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে এল, মালিক পক্ষের দাবি হচ্ছে ওই। তার মানে সম্পদ সমান তৃতীয় পক্ষের দাবি আর মালিকের দাবির সমষ্টির সমান হবে। এখন তুমি ফাইম, তুমি যে 60,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলা, তুমি একটু নিজে ফিল করো। আমি ফাইম, আমি 60,000 টাকা ঋণ নিছি। ঋণটা আমি নগদেও নিতে পারি, ব্যাংকের মাধ্যমেও নিতে পারি। এখন আমি ঋণ নগদে নেই আর ব্যাংকের মাধ্যমে নেই। একদিকে আমার এ বাড়বে, তাহলে এ বাড়বে 60,000 টাকা। এ বাড়বে কত? 60,000 টাকা। এখন ঋণ কারবারে এটা কি এলের অংশ না ওইর অংশ? আমরা সবাই জানি ঋণ হচ্ছে এটা দীর্ঘমেয়াদী দায়, এটা এলের অংশ। আর ওইর অংশ এক্স্যাক্টলি কি? ওইর অংশ এক্স্যাক্টলি সি। সিকে প্রভাব বিস্তারকারী উপাদান আরও হচ্ছে আমাদের তিনটা। একটা হচ্ছে আর, একটা হচ্ছে ই, আর একটা হচ্ছে ডি। আসলে ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে এই চারটা, সি আর ই ডি। তাহলে আমি ফাইম, আমি যে নগদ 60,000 টাকা ঋণ নিয়ে আসছি, তবে নগদ আমার কারবারে সম্পদ বাড়ছে 60,000 টাকা এবং দীর্ঘমেয়াদী দায় বাড়ছে অর্থাৎ এল বাড়ছে 60,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে ঋণ নেওয়ার ফলে আমার হিসাব সমীকরণে এ এবং এল প্রবাহিত হবে, এ এবং এল প্রবাহিত হবে। তাহলে 60,000 টাকা ঋণ গ্রহণ করায় হিসাব সমীকরণের কোন কোন উপাদান প্রভাবিত হবে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ, এ, এল। তারপরে বলছে 2 মিস্টার ফাইমের মূলধন কত। তার আগে আমাকে জানতে হবে যে আমি মালিক, আমি যা নিয়ে ব্যবসায় শুরু করি তার মধ্যে আমার মূলধন আসলে কোনটুকু। মূলধন বলতে আমি মালিক আমার নিজের যতটুকু। আমি যে সহজভাবে বলি, আমি মালিক, আমি ব্যক্তিগত যা কিছু নিয়ে ব্যবসা শুরু করব এটা আমার মূলধন। ব্যক্তিগতর মধ্যে আসলে তৃতীয় পক্ষের দায়টা বিবেচিত হবে না। তুমি দেখো স্পষ্ট লেখা আছে 1 জানুয়ারি মিস্টার ফাইম নগদ 3 লক্ষ টাকা, পণ্যদ্রব্য 1 লক্ষ টাকা। এই নগদ টাকাটা ফাইমের নিজের, এই 1 লক্ষ টাকার পণ্যদ্রব্য যে ক্রয় করছে এই টাকাটা তার নিজের, এবং 60,000 টাকা যে ঋণ নিয়ে আসছে এটা কিন্তু সে কোনো ব্যাংক থেকে ঋণ নিতে পারে, সে কোনো বন্ধুর কাছ থেকে ধার নিতে পারে, এই টাকাটা তাদের নিজের না। তাহলে যখন মূলধন আমি কাউন্ট করব এই 60,000 টাকা বিবেচিত হবে না। তাহলে আমি যদি এখন এখানে আমাকে যে বলছে 2 মিস্টার ফাইমের মূলধন কত, আমি বলতে পারি আমার নগদ 1 লক্ষ টাকা আর আমি 1 লক্ষ টাকাতে পণ্যদ্রব্য নিয়ে আসছি, তাহলে আমার মূলধন এখানে 4 লক্ষ টাকা। মোট মূলধন কত? 4 লক্ষ টাকা। একদম এক্স্যাক্টলি আমরা মূলধনের পরিমাণটা পেয়ে গেলাম। মূলধন মানে আমার নিজের পুঁজি, আমার নিজের পুঁজি। তাহলে এখানে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 60,000 টাকা, এই তিনটার মধ্যে আমার নিজের পুঁজি 3 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা। তাহলে আমি বলতে পারি আমার অ্যান্সার হচ্ছে 4 লক্ষ টাকা হচ্ছে গয়ের সঠিক। ওকে, আমাদের এটা হয়ে গেল। 3, কোনটি লেনদেন নয়। এখন আমরা জানি একটা ব্যবসায় প্রতিষ্ঠানে আগে বিভিন্ন ঘটনা সংঘটিত হয়। এই ঘটনাগুলোর মধ্যে যেগুলো ঘটনার ফলে আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, আর্থিক অবস্থা বলতে আমরা কিন্তু মৌলিক হিসাব সমীকরণকে বুঝি, এ সমান এল প্লাস ওই। অর্থাৎ এই মৌলিক হিসাব সমীকরণকে যদি প্রভাবিত করে তাহলে ওই ঘটনাকে আমরা লেনদেন বলি। যদি হিসাব সমীকরণকে প্রভাবিত না করে আমরা ওই ঘটনাকে লেনদেন বলি না। তাহলে আমরা একটা একটা করে আসি। কোনটি লেনদেন নয়? পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। এই কয়ে বলছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। আমাকে ফরমায়েশ এই কথাটা বুঝতে হবে। ফরমায়েশ মানে কি? ফরমায়েশ মানে অর্ডার করা। তুমি বাজারে, তোমার একটা দোকান আছে, বিভিন্ন কোম্পানির লোক তোমার দোকানে কিন্তু অর্ডার কাটতে আসবে। তুমি নিজে একটু চিন্তা করো, তোমার দোকানে একজন কোম্পানির প্রতিনিধি তার পণ্যের অর্ডার নিতে আসছে, যে ভাই আপনার কী কী প্রোডাক্ট লাগবে। তুমি তাকে একটা লিস্ট করে দিলে, ভাই আমাকে এই প্রোডাক্টটা লাগবে। এই যে তাকে তুমি ফরমাইশ দিলা বা অর্ডার দিলা। ফরমাইশ দেওয়ার সঙ্গে সঙ্গে সে কি তোমাকে মাল ডেলিভারি দিবে? অবশ্যই না। ফরমাইশ নিয়ে যাবে, পরের দিন তোমাকে মাল ডেলিভারি দিবে, দেন তুমি কিন্তু তাকে টাকা দিবা। তো তখন তোমার আসলে আর্থিক অবস্থার পরিবর্তন হবে। তাহলে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান আসলে এটা লেনদেন নয়। তাহলে কোনটি লেনদেন নয়? আমরা কয়ে পেয়ে গেছি পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, এটি লেনদেন নয়। বাকিগুলো অবশ্যই লেনদেন হবে কারণ এটা মাল্টিপল চয়েস না। ওকে, আমরা পেয়ে গেলাম ক। কামাল ট্রেডার্স একজন খরিদ্দারের নিকট হতে 2,000 টাকা অগ্রিম গ্রহণ করলো। এই ঘটনার ফলে ভালো করে বোঝো, এখানে কিন্তু মাল্টিপল উত্তর, অর্থাৎ এখানে একটাও হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। একটা হতে কোনো অপশন নাই, 2 বা ততোধিক উত্তর হবে। তাহলে কামাল ট্রেডার্স একজন খরিদ্দারের নিকট হতে 2,000 টাকা অগ্রিম গ্রহণ করলো। তাহলে খরিদ্দার বলতে এখানে কাস্টমার বুঝাচ্ছে। তার মানে তুমি কামাল ট্রেডার্স, তুমি এক
কাস্টমারের কাছ থেকে 2000 টাকা অগ্রিম নিছো, তুমি যখন অগ্রিম 2000 টাকা নিবা এটা তোমার কিন্তু দায়, অগ্রিম গ্রহণ এটা তোমার কিন্তু দায়, অর্থাৎ এটা এল তোমার। ওকে, তুমি তো অগ্রিম টাকা নিলা, এই অগ্রিম টাকা নেওয়ার ফলে কি হলো, তুমি তো অগ্রিম নিছো, অত নগদ টাকা নিছো, 2000 টাকার সম্পত্তি বৃদ্ধি পাবে, এটা কারেক্ট অ্যান্সার। কারণ আমি তো 2000 টাকা অগ্রিম নিছি, তার মানে কি আমি নগদ নিছি, এই নগদটা আমার তো এর অন্তর্ভুক্ত, নগদটা হচ্ছে আমার এর অন্তর্ভুক্ত, নগদ মানে তো সম্পদ, তো 2000 টাকার সম্পত্তি বৃদ্ধি পাবে, সঠিক অ্যান্সার। 2000 টাকার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এটা রং অ্যান্সার। আসলে মালিকানা সত্ত্বের এটার সাথে কোনো সম্পর্ক নাই, আমি 2000 টাকা অগ্রিম নিছি। মালিকানা সত্ত্ব প্রভাবিত করে, মালিকানা সত্ত্বের প্রভাব বিস্তারের উপাদান, মালিকানা সত্ত্বকে আমরা ওই বলি, এই ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে আমাদের 4টা, একটা হচ্ছে আমাদের সি, একটা হচ্ছে আমাদের আর, একটা হচ্ছে আমাদের ই, আর একটা হচ্ছে আমাদের ডি। সি বলতে মূলধন, এটা মূল উপাদান, মালিকানা সত্ত্ব যে কথা, মূলধন একই কথা। রেভিনিউ হলে প্লাস হয়, এক্সপেন্স হলে বিয়োগ হয়, ড্রয়িং হলে বিয়োগ হয়। তারপরে রেভিনিউ বলতে আয়, ইতে এক্সপেন্স মানে ব্যয়, ডিতে ড্রয়িং মানে উত্তোলন। এই মালিকানা সত্ত্ব প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। তাহলে তুমি দেখো তো এখানে 2000 টাকা অগ্রিম গ্রহণ, আসলে 2000 টাকা অগ্রিম গ্রহণ এটা আর এর মধ্যে পড়ে না, ইর মধ্যে পড়ে না, ডির মধ্যে পড়ে না। আমি যখন অগ্রিম টাকা নিব এটা হচ্ছে আমাদের এল, দায়। কারণ আমি অগ্রিম নিছি মানে কি, আমি সেবা প্রদান করার শর্তে অগ্রিম নিছি, ততক্ষণ না পর্যন্ত আমি সেবা প্রদান করব ততক্ষণ পর্যন্ত আমি তার কাছে ঋণী আছি, এটা আমার দায়ের মধ্যে পড়ে, এই জিনিসগুলোকে জানতে হবে। তো দায়ের মধ্যে পড়লে কোনোভাবে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে না, তাহলে 2000 টাকা আমাদের রং, এই 2000 টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এটা রং অ্যান্সার। 2000 টাকা দায় বৃদ্ধি হবে, সঠিক অ্যান্সার। তাহলে আমি যে কামাল ট্রেডার্স আমি কি করছি, খরিদ্দারের কাছে যে 2000 টাকা অগ্রিম গ্রহণ করছি, তাহলে একদিকে নগদ সম্পদ বাড়তেছে, আরেকদিকে আমার 2000 টাকা দায় বাড়তেছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 3। তাহলে আমি যদি বলি, তাহলে আমাদের যে মৌলিক হিসাব সমীকরণটা আছে, এই মৌলিক হিসাব সমীকরণে এই কামাল ট্রেডার্স আমি যে 2000 টাকা অগ্রিম নিলাম, তাহলে 2000 টাকা অগ্রিম নেওয়ার কারণে আমার সম্পদ, নগদ নামক সম্পদ বাড়লো 2000 টাকা, এবং অগ্রিম আয় নামে বা অনুপার্জিত আয় নামে দায় বাড়লো 2000 টাকা, কোনোভাবে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 3। তাহলে আমি 1 এবং 3 কোথায় পাবো, ক্ষয়। ওকে। 5, বাকিতে সেবা প্রদানের ফলে মৌলিক হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব হবে। ভালো করে আগে তোমাকে লেনদেনটা বুঝতে হবে। বাকিতে সেবা প্রদানের ফলে, বাকিতে সেবা প্রদান করছো মানে কি, তুমি বাকিতে সেবা দাও আর নগদে সেবা দাও, সেবা দিলে আয় হয়, এটা বুঝতে হবে আগে। আমি যখনই সেবা দিব, সেবা দিলে আমার আয় হবে। আমাদের মৌলিক হিসাব সমীকরণ বলতে আমরা এ সমান এল প্লাস ওইকে বুঝি। আমরা জানি আয় হলে মূলধনকে, অর্থাৎ মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, কারণ মালিকানা সত্ত্বকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। তার মূল উপাদান হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধনকে প্রভাব বিস্তারকারী উপাদান 3টা। আয় হলে মূলধন বাড়ে অর্থাৎ মালিকানা সত্ত্ব বাড়ে, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমে। তাহলে তুমি বাকিতে সেবা দিছো, সেবা নগদে দাও আর বাকিতে দাও, তার মানে তো আয় হয়েছে। তার মানে আয় হয়েছে বলতে এটা রেভিনিউ মানে আয়, রেভিনিউ মানে কি আয়। তার মানে রেভিনিউ হলেই আমার কি হয়, ওনার্স ইকুইটি বাড়ে। ঠিক তেমনইভাবে বাকিতে সেবা দিচ্ছি, বাকিতে সেবা দেওয়ার ফলে আমার প্রাপ্য হিসাব নামক সম্পদ বাড়বে। এখানে আমার প্রাপ্য হিসাব নামক সম্পদ বাড়বে, আসলে প্রাপ্য হিসাব নামক সম্পদ বাড়বে, এটা আমাকে বুঝতে হবে। প্রাপ্য হিসাব নামক সম্পদ বাড়বে, অর্থাৎ প্রাপ্য হিসাব নামক সম্পদ বাড়লো। ওকে, কত টাকা, আমাদের 2000 টাকা। তাহলে এইখানে মূল বিষয়টা কি পেলাম আমরা, বাকিতে সেবা প্রদান করার ফলে আমার দুটো জিনিস ঘটতেছে, এক আমার হচ্ছে সম্পদ বাড়তেছে, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়তেছে। তাহলে এখন এখানে আমরা আসি, প্রথমেই এক বলছে দায় বৃদ্ধি, কোনোভাবে হবে না, এটার সাথে দায়ের কোনো সম্পর্ক নেই, কারণ আমি বাকিতে সেবা দিছি, বাকিতে আমি কি দিছি, সেবা দিছি। বাকিতে সেবা দিছি মানে তোমার আয় হয়েছে, সেবা দিলে আয় হয়, সেবা নিলে ব্যয় হয়। যদি আমি বাকিতে সেবা নিতাম তাহলে মানুষ টাকা পেত, তাহলে দায় বৃদ্ধি পাইতো। 2 সম্পদ বাড়বে, 3 মালিকানা সত্ত্ব বাড়বে। আমি তো বুঝাইলাম এটা 2 আর 3, এক কোনোভাবে হবে না। তাহলে 2 আর 3 কোথায় আছে আমাকে দেখতে হবে, 2 আর 3 গয়ে আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ। আগে আমাকে এই বেসিকটা বুঝতে হবে যে আমি বাকিতে সেবা দিছি মানে কি, বাকিতে সেবা দিছি মানে সেবা দিলেই আমার আয়, আয় মানে তো রেভিনিউ হলে কি ওনার সিকিউরিটি বাড়ে। আর বাকিতে সেবা দিছি মানে কি আমার প্রাপ্য হিসাব নামক সম্পদ বাড়বে, তাহলে এও বাড়বে, তাহলে এও বাড়লো ওইও বাড়লো, কোনোভাবে দায় বাড়বে না, এটা আমাদের ক্রস, কোনোভাবে বাড়বে না। ওকে, তারপরে 6 আসো, প্রদেয় হিসাব পরিশোধ করলে হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়বে। তাহলে আগে আমাকে জানতে হবে, তাহলে আমি কি পরিশোধ করতেছি, প্রদেয় হিসাব পরিশোধ করলে। তাহলে আমাদের মৌলিক হিসাব সমীকরণটা কি, এ সমান এল প্লাস ওই। তাহলে প্রদেয় হিসাব বলতে এই এল এর অন্তর্ভুক্ত। প্রদেয় হিসাব মানে তো দায়, দায়ের মুভমেন্টটা কি হয়, না দায় বাড়ে না দায় কমবে। দায় বাড়লে আমাদের কি হবে, এখানে প্লাস হবে, দায় কমলে এখানে কী হবে, মাইনাস হবে। তাহলে এখানে মূল বিষয়টা কি, প্রদেয় হিসেবে পরিশোধ করলে, তুমি যদি প্রদেয় হিসেবে টাকা পরিশোধ করো, মূল বিষয়টা কি, তোমার প্রদেয় হিসাব নামক দায় কমে যাবে। তাহলে প্রদেয় হিসাব নামক দায় কি হবে, মাইনাস হবে। প্রদেয় হিসাব কি হবে, এখানে মাইনাস হবে,
প্রদেয় হিসাব নামক দায় কমে যাবে। এখন তুমি যেহেতু প্রদেয় হিসাব পরিশোধ করছো, অবশ্যই তুমি নগদে পরিশোধ করবা। নগদের মাধ্যমে পরিশোধ করতে পারো, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারো। নগদ ব্যাংক একই কথা। তার মানে আরেক দিকে তোমার নগদ নামক বা ব্যাংক নামক সম্পদ কমবে। নগদ নামক বা ব্যাংক নামক সম্পদ কী হবে? মাইনাস হবে। তাহলে প্রদেয় হিসাব পরিশোধ করলে হিসাব সমীকরণের প্রভাব কী পড়বে? একদিকে হচ্ছে আমাদের এল কমবে, আরেকদিকে হচ্ছে আমাদের এ কমবে। তাহলে এ এবং এল কমবে। তাহলে এখানে কি বলতেছে? এ এবং ওই কমবে। দেখো, সম্পদ হ্রাস ও স্বত্বাধিকারী হ্রাস। স্বত্বাধিকারী মানে ওই হবে না, স্বত্বাধিকারী বৃদ্ধিটা তো অপশনে নাই, একদম ঘ সম্পদ হ্রাস ও দায় হ্রাস। কারণ আগে তো আমি তোমাকে বেসিকটা বুঝলাম, এই দেখো এই জায়গাটা ভালো করে তাকাও, তাহলে বুঝতে পারবা। তাহলে তোমার এক্স্যাক্টলি কী করতেছে? সম্পদ কমতেছে আর দায় কমতেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। 7, হিসাব সমীকরণের ওই বর্ধিত রূপ কোনটি? হিসাব সমীকরণের ওইয়ের বর্ধিত রূপ অর্থাৎ ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান। আমাদের মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই, এ সমান এল প্লাস ওই, এটা হচ্ছে আমাদের মৌলিক হিসাব সমীকরণ। অ্যান্ড ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে আমাদের আবার 4টা। ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে আমাদের 4টা। কয়টা? 4টা। একটা হচ্ছে সি অর্থাৎ ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আরেকটা হচ্ছে আর রেভিনিউ অর্থাৎ আয়, আরেকটা হচ্ছে ই এক্সপেন্স অর্থাৎ ব্যয়, আরেকটা হচ্ছে ডি ড্রয়িং অর্থাৎ উত্তোলন। এই জিনিসগুলো জানতে হবে আগে। সিতে কী বোঝায়? ক্যাপিটাল। আরতে কী বোঝায়? রেভিনিউ। ইতে কী বোঝায়? এক্সপেন্স। ডিতে কী বোঝায়? ড্রয়িং। এখন ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে এই 4টা, ওইর বদলে এই 4টা আসবে। এখন ওই যে কথা সি একই কথা, ওই যে কথা সি একই কথা, ওই আর সি একই জিনিস। ওই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্বের মূল উপাদান হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ সি মূলধন। মূলধনকে প্রভাব বিস্তারকারী উপাদান 4টা। মূলধন আয় হলে মূলধনকে বাড়াবে, তার মানে প্লাস হবে। ব্যয় হলে মূলধনকে কমাবে, কারণ তুমি মূলধন থেকে ব্যয় করবা। আমি মালিক, আমি যদি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করি আমার মূলধন কমবে। রিজন জানতে হবে। আমি ধরো 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, এটা আমার হচ্ছে মূলধন, এটা সি। আমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করছি। 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করার পর আমি এখান থেকে 20,000 টাকার পণ্য ক্রয় করলাম। আমি যদি 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকার পণ্য ক্রয় করি, পণ্য ক্রয় করলে হিসাবে এখানে ব্যয় হয়, তাহলে আমার মূলধন থেকে মাইনাস হবে 20,000 টাকা। আবার আমি 20,000 টাকার পণ্য ক্রয় করে এখান থেকে 10,000 টাকার পণ্য আমি 15,000 টাকায় বিক্রি করলাম, তাহলে পণ্য বিক্রয় আছে 15,000 টাকা। তাহলে পণ্য বিক্রয় করলে আমাদের এখানে আয় হচ্ছে, প্লাস হবে 15,000 টাকা, কারণ টাকা আমার এখানে আয় হচ্ছে। তাহলে আয় হলে আমাদের মূলধন কি? বাড়তেছে। আমি মালিক, আমার ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ উত্তোলন করি এখান থেকে উত্তোলন করবো -5,000 টাকা, তার মানে আমার আলটিমেটলি মূলধনকে প্রভাবিত করতেছে। তার মানে মূলধনকে প্রভাব বিস্তারকারী উপাদান 3টা। এক, আয় হলে যোগ হয়, ব্যয় হলে বিয়োগ হয়, উত্তোলন হলে বিয়োগ হয়। তাহলে এখন আমার বিষয়টা কী দাঁড়াইলো? যে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখন এই অপশনটা কোথায় আছে? এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমি কি লিখলাম? সি প্লাস আর। দেখো ভালো করে, সি প্লাস আর হতে হবে। সি প্লাস, এই যে সি প্লাস আর কোথায়? এই যে সি প্লাস আর, এই দেখো মাইনাস ই মাইনাস ডি। আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। আগে আমাকে জানতে হবে বিষয়গুলো, না জানলে কিন্তু কাজ হবে না। তাহলে আমাদের হিসাব সমীকরণের ওইর বর্ধিত রূপ কোনটি? আমরা পেয়ে গেলাম এই যে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। আর এটা যদি কোনো এদিক ওদিক থাকে কোনো সমস্যা নেই, মূল বিষয়টা ঠিক থাকলেই হলো। মূল বিষয়টা ঠিক থাকলেই হলো আমার। আসলে এইভাবে সাজানো আছে, একই জিনিস, এইভাবে সাজানো আছে আমার একই জিনিস, কিন্তু এই দেখো সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। ওকে, আমাদের এটা হচ্ছে সঠিক অ্যান্সার গ। এখন আসো তুমি 8, একটি দায় হ্রাস পেলে। কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। একটি দায় হ্রাস পেলে অন্যটি কি হবে? একটি দায় যদি হ্রাস পায়, দেখো একটি দায় হ্রাস পেলে, ভালো করে বোঝো বিষয়টা। একটি দায় হ্রাস পেলে, ধরো আমাদের প্রদেয় হিসাব আছে, প্রদেয় হিসাব আছে 10,000 টাকা। ভালো করে এটা বুঝতে হবে। প্রদেয় হিসাব 10,000 টাকা, এটা ক্রেডিট আছে, কারণ দায় বৃদ্ধি অবস্থায় ছিল, এটা ক্রেডিট ছিল। মানে আমার কাছে মানুষ পাবে 10,000 টাকা। কারণ আমার কাছে মানুষ যদি 10,000 টাকা পাবে, তার উপর আমার মানে যে আমার কাছে টাকাটা পাবে সে আমার উপর আস্থা রাখতেছে না। মূল বিষয়টা হচ্ছে এটা। মানে আমি 10,000 টাকা ঋণী আছি, যার কাছে ঋণী আছি তার আমার উপর কোনো আস্থা নেই। তখন সে কী করলো? এই 10,000 টাকা আমার কাছে লিখিত নিল, ইসলামী লিখিত নিল। যদি ইসলামী লিখিত নেয়, প্রদেয় হিসাব নামক দায় কমবে, প্রদেয় হিসাব নামক দায় কমবে, প্রদেয় নোট নামক দায় বাড়বে, প্রদেয় নোট নামক দায় বাড়বে। এটা আমাকে জানতে হবে। নোটস নামক দায় বাড়বে, এটাকে বুঝতে হবে আমাকে। তার মানে আমি 10,000 টাকা ঋণী ছিলাম, প্রদেয় হিসাব ক্রেডিট ছিল, এর এগেনিস্টে যে আমার কাছে টাকা পাবে সে ইসলামী লিখে নিল। তার মানে কি হলো? প্রদেয় নোটস নামক দায় বাড়লো, তাহলে এইটা এখন কি? হ্রাস পাবে, ডেবিট হবে। তাহলে এখানে কি বলতেছে? একটি দায় হ্রাস পেলে অন্য একটি দায় বৃদ্ধি পায়। এটা সঠিক আনসার। অন্য একটি দায় বাড়তে পারে, এই যে বুঝাইলাম আমি। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এখন এটা বুঝতে হবে মালিকানা সত্ত্বের সাথে এটার প্রভাবটা কি। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে কিভাবে, এটারও ব্যাখ্যা আছে। তুমি অগ্রিম আয় আসো, অগ্রিম সেবা আয় তুমি আসো। অগ্রিম সেবায়, অগ্রিম সেবায় কি? অগ্রিম সেবায় তোমার কিন্তু দায়, অগ্রিম সেবা আয়। অগ্রিম সেবায়
তোমার ধরো আছে 20,000 টাকা ক্রেডিট। এটা মানে কি? এটা মানে তুমি সেবা প্রদান করার শর্তে মানুষের কাছে অগ্রিম 20,000 টাকা নিছো। আর অগ্রিম 20,000 টাকা নিয়ে তুমি এই হিসাবকালে তাকে ধরো 15,000 টাকা সেবা দিয়ে দিলা, 15,000 টাকা সেবা দিয়ে দিলা। তুমি যদি 15,000 টাকা সেবা দিয়ে দাও, তাহলে কত টাকার মধ্যে 15,000 টাকা সেবা দিলা? তুমি মানুষের কাছে অগ্রিম সেবায় 20,000 টাকা নিছো। অগ্রিম সেবায় নিলে যাবে দেখি নগদান হিসাব ডেবিট, অগ্রিম সেবা হিসাব ক্রেডিট। এই অগ্রিম সেবাটা কিন্তু দায়। এই 20,000 টাকার মধ্যে তুমি এই হিসাবকালে 15,000 টাকা সেবা দিয়ে দিলা, তার মানে একদিকে তোমার দায় কমলো, মানে হ্রাস পেলো, অপর দিকে তোমার আয় বাড়লো। তাহলে আমরা ওই মালিকানা সত্ত্ব মানে তো ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান আমরা কয়টা জানি? ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান আমরা জানি ওই মানেই কিন্তু সিকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে আর হলে যোগ হবে, ই হলে বিয়োগ হবে, আর উত্তোলন আছে ডি হলে বিয়োগ হবে। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমি অগ্রিম যখন সেবা আয় নিছি, আমাদের এটা দায় বাড়ছে, পরে আমি কি করছি 20,000 টাকা থেকে 15,000 টাকা সেবা দিছি, তাহলে দায় কমে আয় বাড়লো। আয় বাড়লো মানে আলটিমেটলি এই যে আর হলো মানে কি ওই প্লাস হলো মানে ওই বাড়লো, তাহলে মালিকের সত্ত্ব বৃদ্ধি হবে। সঠিক অ্যান্সার। আমাকে আগে বেসিক জানতে হবে, তাহলে এটা বুঝতে পারবো না আমি, আমাকে এক্সাম্পল দিয়ে চিন্তা করতে হবে। তার মানে অন্য একটি দায় বাড়তে পারে, এটা সঠিক অ্যান্সার। মালিকানা সত্ত্ব বাড়তে পারে, সঠিক অ্যান্সার। সম্পত্তি হ্রাস পায়, সম্পত্তি হ্রাস পায় কীভাবে? এটাও সঠিক অ্যান্সার। কারণ আমি যেমন প্রথমেই বললাম প্রদেয় হিসাব, মানুষ আমার কাছে টাকা পাবে। প্রদেয় হিসাব মানে মানুষ টাকা পাবে, প্রদেয় হিসাব মানুষ টাকা পাবে আমার কাছে 20,000 টাকা, তার মানে এটা কিন্তু ক্রেডিট অবস্থায় আছে। এই যে মানুষ যে 20,000 টাকা পাবে, এটার বিপরীতে আমার প্রদেয় নোটের সৃষ্টি হতে পারে, তার মানে তখন প্রদেয় হিসাব কমবে, প্রদেয় নোট বাড়বে। আবার আমি এই টাকাটা নগদে পরিশোধ করতে পারি, তার মানে প্রদেয় হিসাব ডেবিট হবে, প্রদেয় হিসাব ডেবিট হবে, আর নগদ টাকা আসলে ক্রেডিট হবে, নগদ টাকা ক্রেডিট হবে। তবে নগদ টাকা ক্রেডিট হবে মানে কি সম্পত্তি কমে যাবে, তাহলে সম্পত্তি হ্রাস পায়। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এটা আমাদের ডান। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হলো? অন্য একটি দায় বৃদ্ধি পায় সঠিক, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় সঠিক, সম্পত্তি বৃদ্ধি পায় সঠিক। তাহলে আমাদের অপশন 3টাই সঠিক। আমাদের 3টা সঠিক কোথায় আছে? ঘয়ে আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। এই যে ঘ, 1 2 3, উত্তর হচ্ছে ঘ। 9, কোনটি ব্যবসায়ের মূলধনের হ্রাস ঘটায়? তাহলে মূলধনের হ্রাস ঘটায়, মূলধন মানেই কিন্তু মূলধন মানেই হচ্ছে ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান। এই দেখো ওই যে কথা সি একই কথা, এটা মূল। ওই যে কথা সি একই কথা। এই ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে আমাদের 3টা। 1, আয় হলে প্লাস হয়। 2, এক্সপেন্স অর্থাৎ ব্যয় হলে বিয়োগ হয়। ড্রয়িং অর্থাৎ উত্তোলন হলে বিয়োগ হয়। তাহলে এই 3টা হচ্ছে ওই এবং সিকে প্রভাব বিস্তারকারী উপাদান। কারণ ওই যে কথা সি একই কথা। তাহলে কোনটি ব্যবসায়ের মূলধনের হ্রাস ঘটায়? তাহলে মূলধনের হ্রাস ঘটায় কে? এই দেখো 2টা জিনিস মূলধনকে হ্রাস ঘটায়, ব্যয় হলে আর উত্তোলন হলে। ব্যয় হলে আর উত্তোলন হলে, তাছাড়া কিন্তু আর ওইকে হ্রাস করবে না, আয় হলে যোগ হয়। তাহলে দেখো কোনটি ব্যবসার মূলধনের হ্রাস ঘটায়? আয় হলে যোগ হবে। উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ তো তোমার কি এটা বুঝতে হবে আগে। উত্তোলনের সুদটা আমাদের কি? উত্তোলনের সুদ কারবারের আয়, মালিক উত্তোলন করে, ওই উত্তোলনের উপর মালিক কারবারকে সুদ প্রদান করে, ওটা আয়। বিনিয়োগের সুদ আয়। এই দেখো গ, ব্যয়, কারণ ব্যয় হলে আসলে ক্যাপিটাল কমে যায়। তাহলে কোনটি ব্যবসায়ের মূলধনের হ্রাস ঘটায়? সেটা হচ্ছে গ, ব্যয়। 10, আমরা এখন 10-এ যাই। 10-এ কী বলছে দেখি আমরা। 10-এ বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন করলে হিসাব সমীকরণ তাহলে আমাকে বুঝতে হবে ব্যক্তিগত প্রয়োজনে কি উত্তোলন করছি আমরা? নগদ অর্থ উত্তোলন করছে। আমাদের মৌলিক হিসাব সমীকরণটা কি? এ সমান এল প্লাস ওই। এটা হচ্ছে আমাদের মৌলিক হিসাব সমীকরণ। মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। আমি কি করছি? ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন করছি। আগে তোমাকে ওইর প্রভাব বিস্তারকারী উপাদান জানতে হবে। ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে ওইর মূল উপাদান সিকে প্রভাব বিস্তারকারী উপাদান 3টা। তাহলে ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান আমি বলতে পারি 1, আয় হলে প্লাস হয়। 2, ই হলে অর্থাৎ এক্সপেন্স হলে মাইনাস হয়, অর্থাৎ ব্যয় হলে মাইনাস হয়। 3, ড্রয়িং অর্থাৎ উত্তোলন হলে মাইনাস হয়। তাহলে প্রথমেই বলা আছে ব্যক্তিগত প্রয়োজন নগদ উত্তোলন, তার মানে কত টাকা উত্তোলন করছি আমরা? টাকা দেওয়া নেই, যে কোনো অ্যামাউন্ট হতে পারে। তাহলে যখন আমি উত্তোলন করব আমার ওই কমবে। ওকে, এখন আমি কি উত্তোলন করছি? নগদ উত্তোলন করছি। তাহলে নগদ নামক সম্পদ কী হবে? কমবে। তাহলে এখানে মূল বিষয়টা ব্যক্তিগত প্রয়োজনে পূর্ণ অর্থ উত্তোলন করার ফলে একদিকে আমাদের সম্পদ কমতেছে, আরেকদিকে আমার ওই কমতেছে। তাহলে আমরা আসি, 1, সম্পদ হ্রাস পাবে, সঠিক অ্যান্সার। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, সঠিক অ্যান্সার। দায় হ্রাস পাবে, দায়ের সাথে কোনো সম্পর্ক নেই, এটার সাথে কোনো সম্পর্ক নাই। দেখছো বিষয়টা? তাহলে কোনোভাবে 3 হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 1 ও 2। তাহলে 1 ও 2 ক হচ্ছে সঠিক অ্যান্সার। আগে আমাকে নিয়ম জানতে হবে যে আসলে আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে, মৌলিক হিসাব সমীকরণের মূল বিষয়টা কি? আমাদের মৌলিক হিসাব সমীকরণ বারবার বলতেছি, আমাদের মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই।
ওই যে কথা সি একই কথা, ওইয়ের মূল উপাদান সি, আর ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে তিনটে, 1 আর যোগ 2 ব্যয় বিয়োগ 3 উত্তোলন বিয়োগ, এই ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান। এটা হচ্ছে আমাদের বর্ধিত হিসাব সমীকরণ। ওকে, তাহলে আমরা এখানে পেলাম 1 এবং 2, সেটা উত্তর হচ্ছে ক। এখন আসবো আমরা নিচের উদ্দীপকটি পড়ে 11 ও 12 নং প্রশ্ন উত্তর দাও। নিচের উদ্দীপক কি বলা আছে? শ্রেয়া ট্রেডার্স 1 জানুয়ারি 2023 তারিখে 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। ভালো কথা, সে 2023 সালের 1 জানুয়ারি 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তিনি 4 মাসের ভাড়া বাবদ 20,000 টাকা অগ্রিম প্রদান করলেন এবং ব্যবসায়ের জন্য 30,000 টাকা নগদ উত্তোলন করেন। ব্যবসায়ের জন্য 30,000 টাকা, ব্যবসা থেকে এটা হবে আসলে, ব্যবসা থেকে 30,000 টাকা নগদ উত্তোলন করেন, সে উত্তোলন করছে। এখন 11, শ্রেয়ার ব্যবসায় শুরু করার ফলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়ে? ব্যবসায় শুরু করার ফলে, এই যে 1,20,000 টাকা নিয়ে সে ব্যবসায় শুরু করছে, 1,20,000 টাকা নিয়ে, এটা পরেরগুলো পড়ে, সে 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। সে যে 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, কী প্রভাব পড়ছে দেখো তো? 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে আমরা আগে মৌলিক হিসাব সমীকরণ দেখি। আমি শ্রেয়া, আমি 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, আমাদের মৌলিক হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? 1,20,000 টাকা নিয়ে যে ব্যবসা শুরু করছে, এই 1,20,000 টাকা আমার নিজের টাকা, একদিকে আমার সম্পদ বাড়বে, আরেকদিকে আমাদের ক্যাপিটাল অর্থাৎ আমাদের ওই বাড়বে। তার মানে কোনোভাবে দায়ের সাথে প্রভাবিত হবে না। তাহলে এখন আমরা দেখি, তাহলে আমাদের কি হবে? দায় রিলেটেড কোনো এখানে কিছু হবে না। ক, দায় রিলেটেড হবে না, দায় বৃদ্ধি সম্পদ বৃদ্ধি হবে না, খরচ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি হবে না, মালিকানা সত্ত্ব হ্রাস সম্পদ বৃদ্ধি হবে না, এই সম্পদ বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এই জায়গায় ভালো করে দেখাও। আমি শ্রেয়া, আমি নগদ 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, একদিকে আমার নগদ নামক সম্পদ বাড়বে, আরেকদিকে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন বাড়বে। তার মানে এ বাড়বে আর ওই বাড়বে। তাহলে আমি বলবো ঘ অ্যান্সার। এরপরে আসো 12, নগদ অর্থ উত্তোলনের ফলে শ্রেয়া ট্রেডার্সের ব্যবসায়ের উপর কী প্রভাব পড়বে? তাহলে আমি শ্রেয়া, আমি কারবারে নগদ টাকা উত্তোলন করছি, যে ব্যবসায় থেকে 30,000 টাকা নগদ উত্তোলন করেন। তাহলে আমি শ্রেয়া, আমি কারবার থেকে নগদ উত্তোলন করছি। নগদ উত্তোলন করলে কি হয়? আগে থেকে আমাকে জানতে হবে আগে এগুলা। তাহলে আমাদের মৌলিক হিসাব সমীকরণ কি? এ সমান এল প্লাস ওই। আমি যদি নগদ উত্তোলন করি, তাহলে এই ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা? ওই মানেই হচ্ছে ক্যাপিটাল, আবার ক্যাপিটাল অর্থাৎ সি অর্থাৎ মূলধন, ওই যে কথা সি একই কথা। এই ওই এবং সিকে প্রভাব বিস্তারকারী উপাদান তিনটা, আর ই আর হচ্ছে ডি। আমি বারবার বলতেছি, আর প্লাস হয়, ই মাইনাস হয়, ডি মাইনাস হয়। তাহলে যখনই আমি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করব, সেটা নগদ উত্তোলন করি আর পণ্য উত্তোলন করি, আমার মালিকানা সত্ত্ব কমবে। এখানে কি উত্তোলন করছি? আমি নগদ উত্তোলন করছি, নগদ অর্থ উত্তোলনের ফলে। তাহলে আমাদের নগদ নামক সম্পদ কমবে, তাহলে এখানে নগদ কমবে, নগদ মানে তো সম্পদ, নগদ কমবে। তাহলে একদিকে আমার সম্পদ কমতেছে, একদিকে আমার মালিকানা সত্ত্ব কমতেছে। তাহলে এই দেখো কয়ের অ্যান্সারটাই সঠিক, মালিকানা সত্ত্ব হ্রাস ও সম্পদ হ্রাস। তাহলে আমাদের ক সঠিক, মালিকানা সত্ত্ব হ্রাস সম্পদ হ্রাস, এই যে বুঝে দিলাম আমি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। পরেরগুলো দেখা লাগবে না তোমাকে। ওকে, নিচের কোন লেনদেনটি মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে? তাহলে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে রেভিনিউ অর্থাৎ আয়। তাহলে নিচের কোন লেনদেনটি মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে? অগ্রিম প্রাপ্ত আয়, অগ্রিম প্রাপ্ত আয় এটা দায়, আয় হলে মালিকানা সত্ত্ব প্রভাবিত করবে। ভালো করে বুঝো, অগ্রিম প্রাপ্ত আয়, অগ্রিম প্রাপ্ত আয়ের ফলে হিসাব সমীকরণের কী কী প্রভাবিত করবে? অগ্রিম প্রাপ্ত আয়ের ফলে একদিকে নগদ সম্পদ বাড়বে, আরেকদিকে দায় বাড়বে, কারণ অগ্রিম আয় দায়। বিনিয়োগের সুদ প্রাপ্তি, এই বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ হচ্ছে আয়। একদিকে নগদ টাকা বাড়বে অর্থাৎ নগদ নামক সম্পদ বাড়বে, আরেকদিকে মালিকানা সত্ত্ব বাড়বে। তো নিচের কোন লেনদেনে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে? তাহলে পেয়ে গেছি খ, বিনিয়োগের সুদ প্রাপ্তি। তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি আয়, ভাড়া প্রদান এটা ব্যয়, ঋণের সুদ প্রদান এটা ব্যয়। ব্যয়, এই ভাড়া প্রদান আর ঋণের সুদ প্রদান এটার ফলে আসলে ওই কমতেছে, আর কয়ের সাথে ওইয়ের কোনো সম্পর্কই নেই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ। 14 আসো, ব্যবসায়ের ব্যবহারের জন্য 60,000 টাকা মূল্যের কলকাবজা ক্রয় করা হয়েছে। তাহলে ব্যবসায়ের ব্যবহারের জন্য 60,000 টাকার কলকাবজা ক্রয় করছো। আমি যদি এটা মৌলিক হিসাব সমীকরণের প্রভাব দেখাই, ব্যবসায়ের ব্যবহারের জন্য কলকাবজা ক্রয়, আমাদের মৌলিক হিসাব সমীকরণ কি? এ সমান এল প্লাস ওই। তাহলে ব্যবসায়ের ব্যবহারের জন্য সম্পত্তি কলকাবজা ক্রয় করছো, যেহেতু কোনো কিছু বলা নেই, বুঝতে হবে নগদে। তাহলে শুধুমাত্র নগদ তোমার কলকাবজা নামক সম্পত্তি প্লাস হবে, নগদ নামক সম্পত্তি মাইনাস হবে, শুধুমাত্র একে প্রভাবিত করবে। তাহলে এখন কি হচ্ছে দেখি আমরা, এটা মাল্টিপল উত্তর। কলকাবজা বৃদ্ধি পেয়েছে 60,000 টাকা, সঠিক অ্যান্সার। নগদ হ্রাস পেয়েছে 60,000 টাকা, সঠিক অ্যান্সার। ক্রয় বৃদ্ধি পেয়েছে, ক্রয় কোনোভাবে বৃদ্ধি পায়নি। তুমি কি ক্রয় করছো? ব্যবসায়ের ব্যবহারের জন্য 60,000 টাকা মূল্যের কলকাবজা ক্রয় করছো। কলকাবজা ক্রয় কোনোভাবে ক্রয় হিসাবকে ডেবিট করা যাবে না। কলকাবজা ক্রয়, ক্রয় হিসাবকে কখনোই ডেবিট হবে না। আমরা ক্রয় হিসাবকে কখন ডেবিট করি? যখন আমরা পণ্য ক্রয় করি। পণ্য ক্রয় করলে এটা খরচ, তখন আমরা কি করি? ক্রয় হিসাবকে ডেবিট করি। আর আমি যেহেতু কলকাবজা ক্রয় করছি, কলকাবজাটা হচ্ছে আমাদের সম্পদ, কলকাবজা হচ্ছে আমাদের সম্পদ।
সম্পদ। তাহলে আমাদের এখানে আসলে মৌলিক হিসাব সমীকরণে কী হচ্ছে, কলকাতা নামক সম্পত্তি বাড়তেছে, নগদ নামক সম্পত্তি কমতেছে, কোনোভাবে ব্যয় হচ্ছে না। তাহলে ক্রয় বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের রং অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 1 ও 2, সেটা হচ্ছে ক। এবার আসো আমরা 15, অনুবার্জিত সেবায় অর্জিত হলে। অনুবার্জিত সেবা আয় কি, এটা দায়, এটা হচ্ছে দায়। অনুবার্জিত সেবা এটা ক্রেডিট ছিল। অর্জিত হলে কি হবে, দায় হ্রাস পাবে, দায় বৃদ্ধি পাবে, আয় হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। আমার যে অপশনগুলো আছে সেই অপশনে এখানে আসলে অনুপার্জিত সেবায় যখন অর্জিত হয়, অনুপার্জিত সেবায়টা হচ্ছে আমাদের দায়। আগে রিজনগুলো দেখো, অনুপার্জিত সেবায় হচ্ছে আমাদের দায়, অনুপার্জিত সেবায় আমাদের দায়। তাহলে অনুপার্জিত সেবায় ধরো আমাদের 20,000 টাকা ছিল, 20,000 টাকা ছিল, তাহলে দায় ছিল 20,000 টাকা। আর এই 20,000 টাকার মধ্যে আমি 15,000 টাকা সেবা দিয়ে দিছি, 15,000 টাকা সেবা দিয়ে দিছি। তার মানে এই 20,000 টাকার মধ্যে 15,000 টাকা দায় কমবে, 15,000 টাকা দায় কমবে, 15,000 টাকা দায় কমবে। ওকে, অপর দিকে আমার 15,000 টাকা আয় বাড়বে, অপর দিকে আমার 15,000 টাকার আয় বাড়বে। তাহলে এখানে আয় হ্রাস পাবে, হবে না, আয় বৃদ্ধি পেলে হতো। তাহলে আমার এখানে কী ঘটতেছে, একদিকে আমার দায় কমতেছে, আরেকদিকে আমার আয় বাড়তেছে, এই দায় হ্রাস পাবে, আমার ক হচ্ছে সঠিক অ্যান্সার। তার মানে আমার পূর্ণাঙ্গ নলেজটাকে জানতে হবে। অনুবার্জিত সেবায় অর্জিত হলে পুরা লেনদেনটার ইফেক্টটা কী, অনুবার্জিত সেবায় অর্জিত হলো। আমি যদি এটা মৌলিক হিসাব সমীকরণে যাই, তাহলে মূল বিষয়টা কি, এ সমান এল প্লাস ওই। আমাদের অনুবার্জিত সেবা আয়, তার মানে দায় ছিল, ধরো দায় ছিল আমার 15,000 টাকা, দায় ছিল আমার 15,000 না 20,000 টাকা ছিল, এটা ছিল। এই 20,000 টাকার মধ্যে আমি 15,000 টাকা সেবা দিছি, তাহলে দায় কমলো 15,000 টাকা, আর সেবা দিছি মানে আমার আয় হলো, অর্থাৎ ওই বাড়লো 15,000 টাকা। আমাদের মূল ইফেক্ট হচ্ছে এটা। তাহলে একদিকে আমার দায় কমতেছে, আরেকদিকে আমার ওই বাড়তেছে, এটা মৌলিক সমীকরণের প্রভাব। তাহলে আমাদের ওই বাড়ার কোনো অপশন নেই, আয় বৃদ্ধির কোনো অপশন নেই, দায় হ্রাস। তাহলে আমাদের ক সঠিক অ্যান্সার। এখন আমি 16 সমাধান করব। 16 বলছে কোনো ব্যবসায়ের বছরের শুরুতে সম্পত্তি ও দায় ছিল 25,000 টাকা ও 8,000 টাকা। তাহলে বছরের শুরুতে আমাদের সম্পত্তি ছিল, দায় ছিল, বছরের শুরুতে কি মিসিং, আমাদের ওই মিসিং। তাহলে আমরা যদি বছরের শুরুর মৌলিক হিসাব সমীকরণটা দেখি, আমরা পাবো এ সমান এল প্লাস ওই। তাহলে আমরা যদি মানগুলো বসাই, বছরের শুরুতে আমাদের সম্পত্তি ছিল 25,000, দায় ছিল 8,000। তা স্বাভাবিকভাবেই বছরের শুরুতে আমাদের মালিকানা সত্ত্ব ছিল 17,000। এখন কি হয়েছে, উক্ত বছরে সম্পত্তি 5,000 টাকা ও দায় 4,000 টাকা বৃদ্ধি পায়, বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? তাহলে সারা বছর ব্যবসা করার ফলে আমার সম্পত্তি বাড়ছে কত, সম্পত্তি বাড়ছে 25,000 থেকে 5,000 টাকা বাড়ছে, তার মানে হয়ে গেছে 30,000, এটা 30,000 হয়েছে বছর শেষে গিয়ে। দায় আগে ছিল 8,000, নতুন করে বাড়ছে 4,000। তাহলে আমাদের হয়ে গেছে এখন কত, আমাদের হয়ে গেছে দায় হয়ে গেছে 12,000। ভালো করে দেখো এখানে, তাহলে আমাদের সম্পত্তি 30,000, নতুন করে দায় 12,000, তাহলে বছর শেষে মালিকানা সত্ত্ব কত হবে, 18,000। এটাই অ্যান্সার। তাহলে আগে আমার শুরুর মিসিংটা বের করে নিতে হবে, শুরুর মিসিং। তাহলে আমার শুরুতে সম্পত্তি ছিল 25,000, দায় ছিল 8,000, তাহলে শুরুতে আমার মালিকানা সত্ত্ব কত, 17,000। সারা বছর ব্যবসা করার ফলে সম্পত্তি বাড়ছে না কমছে, বাড়ছে। তাহলে আগে ছিল 25,000, নতুন করে বাড়ছে 5,000। তাহলে নতুন করে সম্পত্তি বছর শেষে হয়ে গেছে 30,000, দায় আগে ছিল 8,000, আরও বাড়ছে 4,000। তাহলে বছর শেষে দায় এখন 12,000। তাহলে 30,000 টাকা থেকে 12,000 বিয়োগ করলে বছর শেষে মালিকানা সত্ত্ব 18,000। তাহলে 18,000 হচ্ছে আমাদের কোথায়, গয়ে আছে, গ আমাদের সঠিক অ্যান্সার। এবার 17 আসি, ব্যবসার সম্পদ বৃদ্ধি পাবে। ব্যবসার সম্পদ বৃদ্ধি পাবে, আমাদের এখানে বহু উত্তর আছে, মানে মাল্টিপল চয়েস। বিনিয়োগের সুদ পাওয়া গেলে আমাদের সম্পদ বাড়বে, নগদ নামক সম্পদ বাড়বে, সঠিক অ্যান্সার। নগদে পণ্য বিক্রয় করলে নগদ নামক সম্পদ বাড়বে, সঠিক অ্যান্সার। মালিক নগদ উত্তোলন করলে নগদ নামক সম্পদ কমে যাবে, তাহলে ব্যবসার সম্পদ বৃদ্ধি পাবে 1 ও 2 এর জন্য, 1 ও 2 এর জন্য। কেন 1 ও 2 এর জন্য, কারণ বিনিয়োগের সুদ পাওয়া গেল, নগদ টাকা পাইলে, নগদে পণ্য বিক্রয়, নগদ টাকা পাইলে। 3, মালিক নগদ উত্তোলন করলে, মালিক যদি নগদ উত্তোলন করে যাবে দেখি উত্তোলন হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট, নগদ নামক সম্পদ কমে যায়, তাহলে আমাদের 3 হবে না, তাহলে 1 ও 2 সঠিক অ্যান্সার। 18, সম্পদের অবচয়ের প্রভাব হলো, সম্পদের অবচয়ের ফলে একদিকে অবচয় নামক ব্যয় বৃদ্ধি পায়, আরেক দিকে আমাদের সম্পত্তি হ্রাস পায়। তাহলে ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস, এই যে আমাদের ক্ষয় আছে, ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস, খ হচ্ছে সঠিক উত্তর। 19, নিচের কোনটির অনগদ লেনদেন? অনগদ লেনদেন বলতে যার সাথে আসলে টুডে টুমোরো নগদের কোনো অস্তিত্ব নাই, মানে আজকেও নগদে রূপান্তর হবে না, ভবিষ্যতে নগদে রূপান্তর হবে না। নিচের কোনটি অনগদ লেনদেন? তাহলে অনগদ লেনদেন, কমিশন প্রাপ্তি আমি নগদে পাইছি, সুদ প্রাপ্তি নগদে পাইছি, ভাড়া প্রাপ্তি নগদে পাইছি, নগদ বাট্টা, এই কনফিউশনে ফেলার জন্য তোমাকে দিছে। বাট্টা মানে এটা অনগদ লেনদেন। বাট্টা মানে আসলে কি, বাট্টা মানে হচ্ছে ছাড়, বাট্টা মানে ছাড় বা মৌকুফ।
আসলে যেটা নগদ টাকার সাথে কোনো অস্তিত্ব নাই। ধরো আমার কাছে মানুষ টাকা পাবে 20,000, আমি পূর্ণ নিষ্পত্তিতে দিলাম 19,000, আমি দিলাম না কত, আমি দিলাম না 1,000, এইটাকে আমরা নগদ বাট্টা বলি। আসলে এই যে নগদ বাট্টা বলতেছি, আসলে আমি কি নগদে ছাড় পাইলাম, আমাকে দেওয়া লাগলো না, তাহলে এটা কখনোই তো নগদে কনভার্ট হবে না। ঠিক তেমনিভাবে আমি মানুষের কাছে 50,000 টাকা পাওনা আছে, আমি পাবো, মানুষ আমাকে পূর্ণ নিষ্পত্তিতে 48,000 টাকা দিল, আমাকে দিল না কত, এই 2,000, এটাকে আমরা বলছি নগদ বাট্টা। নগদ বাট্টা মানে আসলে ছাড় বা মৌকুফ নগদ বাট্টা এটা বলি, কিন্তু আসলে এটা নগদ বাট্টার নাম নগদ বাট্টা, কিন্তু অনগদ লেনদেন, এটার সাথে আসলে নগদ টাকার কোনো অস্তিত্ব নাই। এটা কনফিউশনে ফেলার জন্য তোমাকে দিচ্ছি, নগদ বাট্টা লেখা আছে নগদ, তুমি যাতে কনফিউশনে পড়ে ওইটা না দাগাও। আর তুমি তো দেখতে হয়েছো নগদ প্রাপ্তি, সুদ প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, এটা তো সব নগদ পাওয়া গেছে। তাহলে নগদ বাট্টা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 20, বাট্টা প্রদত্ত হলে হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ওই এর কী ঘটবে। তাহলে বাট্টা প্রদত্ত হলে ভালো করে বুঝো, বাট্টা তুমি প্রদান করছো, বাট্টা তো আমরা কাকে প্রদান করি, বাট্টা প্রদান করি হচ্ছে প্রাপ্য হিসাবকে। আমাদের মৌলিক হিসাব সমীকরণটা যদি দেখি এ সমান এল প্লাস ওই, ধরো আমাদের প্রাপ্য হিসাব আছে দিলাম 20,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা আছে, ওর এগনিস্টে মূলধনে ধরো 20,000 টাকা আছে, কারণ আমাদের দিন শেষে এ সমান এল প্লাস ওই মিলে যাবে, তাহলে আমাদের প্রাপ্য হিসাব আছে 20,000 টাকা, ওই আছে 20,000 টাকা। ওকে, এখন এই 20,000 টাকা প্রাপ্য হিসাবের পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা আদায় হইল, তাহলে কি হবে, আমাদের নগদ বাড়বে 19,000 টাকা, নগদ নামক সম্পদ বাড়বে 19,000 টাকা, প্রাপ্য হিসাব কমবে 20,000 টাকা মাইনাস হবে, তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে আমি 20,000 টাকার পরিবর্তে পাইলাম কত, 19,000 টাকা। আমি বাট্টা প্রদান করলাম, ছাড় দিলাম কত, 1,000 টাকা। এই 1,000 টাকা ছাড় দেওয়ার ফলে আমি দেখো প্রাপ্য হিসাব কিন্তু 20,000 টাকায় কমাইছি, কারণ আমি মানুষের কাছে পাইতাম 20,000, পূর্ণ নিষ্পত্তিতে আমি কিন্তু 19,000 টাকা পাইছি, তাহলে আমি কিন্তু প্রাপ্য হিসাবকে 20,000 টাকায় কমাবো, নগদ পাইলাম 19,000, তাহলে আমার এখানে ব্যয় বা ক্ষতি বা লস হইলো কত, 1,000 টাকা। এই 1,000 টাকা আমার কি হবে, আসলে ব্যয় হওয়ার কারণে আমাদের ওই কমে যাবে। কেন, প্রদত্ত বাট্টা আমার ব্যয়, তাহলে প্রদত্ত বাট্টার ফলে কি হচ্ছে, আমাদের একদিকে সম্পদ হ্রাস পাবে, আরেকদিকে দেখো ওই হ্রাস পাবে, তাহলে আমাদের গ সঠিক অ্যান্সার, এ ও ওই হ্রাস পায়, এ ও ওই হ্রাস পায়। এই 1,000 টাকা তো এখানেও আছে, তাহলে নগদ তোমার হচ্ছে বাট্টা প্রদত্ত হলে আমাদের একদিকে কি প্রাপ্য হিসাব কমে যাচ্ছে 1,000 টাকা, 1,000 টাকা প্রাপ্য হিসাব কমে যাচ্ছে, আরেকদিকে ব্যয় হওয়ার কারণে ওই কমে যাচ্ছে, এটা বুঝতে হবে তোমাকে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ। 21, নিচের কোন হিসাবের দ্বারা ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ তো একটাই, সেটা আয় হলে, আমি তো বললামই তোমাকে একটু আগে যে নিচের কোন হিসাবের দ্বারা ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, একটাই শুধু হবে, আয় হলে। উত্তোলনের সুদ হচ্ছে আয়, বিমা প্রিমিয়াম ব্যয়, আয়কর এটা উত্তোলন, এটা তো উত্তোলন মালিকানা সত্ত্বকে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা, আমরা তো জানি যে মালিকানা সত্ত্ব লেখাই আছে, ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 3টে, 1 আয় যোগ 2 ব্যয় বিয়োগ 3 ড্রয়িং বিয়োগ। তাহলে এই দুইটা হচ্ছে হ্রাস করে, এইটা প্লাস করে। তাহলে তুমি দেখো উত্তোলনের সুদ, উত্তোলন কে করে, মালিক উত্তোলন করে, ওই উত্তোলনিত টাকার উপর মালিক কারবারকে সুদ দেয়, উত্তোলন সুদ কারবারের আয়, তাহলে আয় মানে যোগ, তারপরে বিমা প্রিমিয়াম এটা ব্যয়, এটার মধ্যে পড়ে, উত্তোলন ডি এর মধ্যে পড়ে, আয়কর ডি এর মধ্যে পড়ে, তাহলে ক সঠিক অ্যান্সার। তারপরে আমরা আসবো 22 কি বলছে, কোনটি ব্যবসায়ের অনগদ লেনদেন। অনগদ লেনদেন বলতে টুডে টুমোরো, কখনোই এটা নগদ টাকায় কনভার্ট হবে না। অনগদ লেনদেন অবচয়, অনগদ লেনদেন কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে খুব কম, অবচয় তারপরে হচ্ছে বাট্টা, এগুলো অনগদ লেনদেন। তাহলে অবচয়, আয়কর সঞ্চিতি, এগুলো তোমার হচ্ছে অনাদি পাওনা সঞ্চিতি, এটা অনগদ লেনদেন। তাহলে অবচয় হচ্ছে অনগদ লেনদেন। কোনটি ব্যবসার অনগদ লেনদেন, অবচয়। বিজ্ঞাপন নগদ লেনদেন, কমিশন নগদ লেনদেন, ভাড়া নগদ লেনদেন, অবচয়টা হচ্ছে অনগদ লেনদেন, ক হচ্ছে সঠিক অ্যান্সার। অগ্রিম বিমা আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণী হিসাব। অগ্রিম বিমা এটা সম্পদ, অগ্রিম বিমা হচ্ছে আমাদের সম্পদ। অগ্রিম বিমা মানে কি, বিমা কোম্পানিকে আমরা আগাম টাকা দিচ্ছি সেবা নেওয়ার জন্য, আমি টাকা দিচ্ছি সেবা নিয়ে নিই, আমাদের সম্পদ, তাহলে সম্পদ ক হচ্ছে সঠিক অ্যান্সার। বিপরীত ব্যয় হিসাব কোনটি, বিপরীত ব্যয় বলতে যে হিসাবটা ব্যয়কে কমাবে, তাহলে বিপরীত ব্যয় হচ্ছে ক্রয় বাট্টা আর ক্রয় ফেরত, ক্রয় বাট্টা ক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরত এটা বিপরীত আয়। প্রদত্ত বাট্টা এটা ব্যয়, এটা বিপরীত ব্যয় না ব্যয়। পুঞ্জীবিত অবস্থা এটা বিপরীত সম্পদ, ক্রয় ফেরত এটা হচ্ছে বিপরীত ব্যয়। আসলে বিপরীত ব্যয় বলতে যে হিসাবটা ব্যয়কে কমায়। তুমি আর্থিক বিবরণী অধ্যায়টা চিন্তা করো, ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করো, ক্রয় বাট্টা বিয়োগ করো, এই ক্রয় ফেরত ক্রয় বাট্টা এই দুটো হচ্ছে বিপরীত ব্যয় হিসাব, তাহলে গ হচ্ছে ক্রয় ফেরত।
অফিস সাপ্লাইসের আওতাভুক্ত হলো। অফিস সাপ্লাইস অর্থাৎ আমাদের ব্যবহারযোগ্য যেগুলো বস্তু আমরা ছোটো ছোটো বস্তু ক্রয় করি ব্যবহার করার জন্য, এটা আমরা অফিস সাপ্লাইস। স্টেপলার এটা ব্যবহার করার জন্য ক্রয় করি, ক্যালকুলেটর ব্যবহার করার জন্য ক্রয় করি। কম্পিউটার এটা ছোটোখাটো বস্তু না, এটা হচ্ছে কম্পিউটার, এটা কিন্তু আসলে দীর্ঘদিন ব্যবহারের জন্য ক্রয় করি। এটার আয়ুষ্কাল 5 বছর, 10 বছর, 15 বছর হতে পারে। তাহলে আমাদের ছোটো ছোটো ব্যবহারযোগ্য বস্তুটাই হচ্ছে আমাদের সাপ্লাইস। তাহলে 1 ও 2, 1 ও 2, 1 ও 2 আছে কয়ে, এটা সঠিক অ্যান্সার। উত্তরণের সুদ ব্যবসায়ের, উত্তরণের সুদ আমি তো একটু আগে বললাম, আমি মালিক, আমি ব্যক্তিগত প্রয়োজনে নগদ যত টাকা উত্তোলন করবো, ধর আমি মালিক, আমি ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করছি 20,000 টাকা, আর এই 20,000 টাকার উপর আমাকে কারবারে সুদ প্রদান করতে হবে 1,000 টাকা। তাহলে আমি কারবারে সুদ দিব, আমি উত্তোলন করছি, আমি মালিক, আমি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছি, ওই টাকার উপর কারবার আমার কাছে সুদ নিবে, তাহলে আমি কারবারে সুদ দিব। তাহলে এই উত্তোলনের সুদটা কারবারের হচ্ছে আয়। তাহলে উত্তোলনের সুদ ব্যবসায়ের আয়, আয় হবে উত্তোলনের সুদ ব্যবসায়ের আয়। এটা ভুল করে লেখা হয়েছে খ, এটা হবে আয়, ক উত্তোলনের সুদ ব্যবসায়ের আয়, ক হচ্ছে সঠিক অ্যান্সার। মূলধনের সুদ ব্যবসায়ের ব্যয়, এটা উত্তর ভুল হয়েছে, এটা হবে ক। এখন হচ্ছে 27 ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হোয়াট। এখন আমরা আধুনিক হিসাব বিজ্ঞানে, আমরা আধুনিক নিয়মে আমরা আসলে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র নির্ণয় করি মৌলিক হিসাব সমীকরণের সাহায্যে। আধুনিক নিয়মে আমরা কি করি, হিসাবকে আমরা মূলত প্রধানত 3 ভাগে বিভক্ত করি, আবার আমাদের মালিকের সত্যকে আমরা আবার 4 ভাগে বিভক্ত করি। আবার দুইটাকে যখন আমরা বর্ধিত হিসাব সমীকরণে প্রকাশ করি, আসলে আমরা হিসাব পাই 6 প্রকার। এটা আধুনিক শ্রেণীবিভাগ অনুযায়ী, আধুনিক শ্রেণীবিভাগ অনুযায়ী A প্লাস E প্লাস D ইকুয়াল টু C প্লাস L, হ্যাঁ, প্লাস হচ্ছে আর। আমাদের বর্ধিত হিসাব সমীকরণ এটা হচ্ছে লেফট সাইডে এরা ডেবিট, এরা হচ্ছে রাইট সাইডে এরা হচ্ছে ক্রেডিট। এটা কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী অর্থাৎ মৌলিক হিসাব সমীকরণের উপর বেস করে, এটাকে বর্ধিত হিসাব সমীকরণ আমরা বলি। আর সনাতন পদ্ধতিতে হিসাব 2 প্রকার, ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাব আবার 2 প্রকার, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। তাহলে অব্যক্তিবাচক হিসাব 2 প্রকার, সম্পত্তিবাচক হিসাব আর এটা হবে নামিক হিসাব। এই ছকের হোয়াট চিহ্নিত স্থানে কোনটি হবে, আসলে নামিক হিসাব হবে। কি হবে, নামিক হিসাব হবে। তাহলে সনাতন পদ্ধতি হিসাব কয় প্রকার, 2 প্রকার, ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব কোনগুলো, যে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলো ব্যক্তিবাচক হিসাব। দেখছো বিষয়টা? তাহলে আমাদের কি হবে এখানে, অব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব আর নামিক হিসাব। নামিক হিসাব আমরা কাকে বলি, আয় ও ব্যয়কে, আয় ও ব্যয়কে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। 28 কোন ব্যয়টিকে সম্পদ হিসেবে লেখা হয়, কোন ব্যয়টিকে সম্পদ হিসেবে লেখা হয়। মেরামত খরচ এটা মুনাফাজাতীয় ব্যয়, পরিবহন খরচ মুনাফাজাতীয় ব্যয়, বিজ্ঞাপন খরচ ব্যয় মুনাফাজাতীয় ব্যয়, সংস্থাপন ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয়, সংস্থাপন ব্যয়, স্থায়ী সম্পত্তির পরিবহন খরচ এটা শুধু পরিবহন খরচ, মানে এটা ক্রয় পরিবহন বা বিক্রয় পরিবহন। তাহলে সংস্থাপন ব্যয় এটা হচ্ছে সম্পদ হিসেবে লেখা হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। 29 বিনিয়োগের উপর প্রাপ্য সুদ কোন প্রকার হিসাব। বিনিয়োগের উপর প্রাপ্য, যদি বিনিয়োগের উপর প্রাপ্ত থাকতো, প্রাপ্ত হলে আয় হতো, যে কোনো প্রাপ্ত আয়, যে কোনো প্রাপ্ত আয়, যে কোনো প্রাপ্য, মাথায় রাখবা, যে কোনো প্রাপ্য মানেই সম্পদ, প্রাপ্য মানে ভবিষ্যতে পাওয়া যাবে, প্রাপ্য মানে ভবিষ্যতে পাওয়া যাবে। বিনিয়োগের উপর প্রাপ্য সুদ কোন প্রকারের হিসাব, সম্পদ, ক হচ্ছে সঠিক অ্যান্সার। মেয়াদ অনুত্তীর্ণ ব্যয়, মেয়াদ অনুত্তীর্ণ মানে যে ব্যয়ের এখনও মেয়াদ উত্তীর্ণ হয়নি, যে ব্যয়ের এখনও মেয়াদ উত্তীর্ণ হয়নি। তাহলে মেয়াদ অনুত্তীর্ণ ব্যয় এটা আমাদের সম্পদ, এটা আমাদের সম্পদ। মেয়াদ অনুত্তীর্ণ ব্যয়, যে ব্যয়ের এখনও মেয়াদ কি হয়নি, উত্তীর্ণ হয়নি, এটা আমাদের সম্পদ। তাহলে মেয়াদ অনুত্তীর্ণ ব্যয় হচ্ছে আমাদের সম্পদ। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।